আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো আছো। আমি আজকে আলোচনা করব জ্যামিতি নিয়ে। আর জ্যামিতির যে অধ্যায়গুলো কম ইম্পর্টেন্ট, তার মধ্যে অধ্যায়গুলো আছে আমাদের 14 অধ্যায় এবং 15 অধ্যায়। আর আমি আজকে আলোচনা করব 14 অধ্যায়ের মধ্যে এমন কিছু প্রশ্ন আছে খুবই ইম্পর্টেন্ট, এবার এসএসসি পরীক্ষায় আসতে পারে বলে মনে হচ্ছে, তাই আমি একটা প্রশ্ন সেট আপ করছি। আর দেখতে পারো প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আর আমি বলেও দিচ্ছি যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিশেষ করে এই লাস্টের খ এবং গ নম্বর প্রশ্নের মধ্যে ঘ নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। তোমরা এই প্রশ্নকে কয়েকবার করবে, চেষ্টা করবে পরীক্ষা যদি আসলে 10 উঠাইতে পারো, চেষ্টা তুমি করবে। আমি এই প্রশ্নের প্রমাণটা করব, সবাই মনোযোগ দিয়ে শোনো কিভাবে প্রমাণটা করি। আমি চেষ্টা করব প্রমাণের মধ্যে সবচেয়ে টেকনিক্যাল বিষয়গুলোকে বেশি হাইলাইটস করার জন্য, যাতে সাধারণ শিক্ষার্থীরা খুব কম সময়ে ধৈর্য ধরে বুঝতে পারে। কেমন? দেখো, প্রশ্ন লেখা আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহু সমান্তরাল ডি রেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করছে। এখন ক নাম্বার এসে আমাকে প্রশ্ন করছে উদ্দীপকের আলোকে চিহ্নিত চিত্র অঙ্কন করো। আমি ক নাম্বার প্রশ্নের জবাবের জন্য ক নাম্বারটা লিখতেছি। ক নাম্বার, আমরা যে উদ্দীপকটা দিচ্ছি সেটার আলোকে যেহেতু চিহ্নিত চিত্র অঙ্কন করবো, তাহলে উদ্দীপকটা কি দিচ্ছে সেটাকে আমরা কি করব, দেওয়া আছে দিয়ে উল্লেখ করব। দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল ডিই রেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে। দেখো, প্রশ্নে যেটা উল্লেখ করছে আমি হুবহু সেটাই লিখছি, নতুন একটা শব্দ এখনো লিখি নাই। তাহলে যেটা দেওয়া আছে সেটা উল্লেখ করছে, এটার আলোকে আমি চিহ্নিত চিত্র অঙ্কন করবো। নিম্নে বা নিচে উদ্দীপকের আলোকে চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। অঙ্কন করা হলো। দেখো, প্রশ্নে বলছে ত্রিভুজ এবিসি, এই যে আমরা একটা ত্রিভুজ আঁকতেছি, দেখো এই যে ত্রিভুজ এবিসি, আমরা নাম দিচ্ছি এ বি সি। বলছে বিসি বাহুটার সমান্তরাল, সমান্তরাল মানে তো সবাই বুঝো, বিসি বাহু থেকে সমান ডিস্টেন্সে, সমান দূরত্বে, সেটা হতে পারে এখানে, হতে পারে এখানে, যে কোনো জায়গায় হতে পারে। মোট কথা হচ্ছে এখান থেকে দূরত্বটা সমান দূরত্ব হতে হবে। আমি একটা নিজের মতো একটা রেখা নিচ্ছি, দেখো এই রেখা থেকে এটা দূরত্ব, এখানে যা এখানেও তাই হতে হবে, অর্থাৎ সমান ডিস্টেন্সে থাকতে হবে, যেটা রেল লাইনের মতো, ঠিক সমান ডিস্টেন্স, তবে সমান্তরাল হতে হবে। কি হতে হবে? সমান্তরাল। এটার নাম দিচ্ছে ডিই। দেখো তো, ডি বিন্দুটা এবি কে ডি বিন্দু ছেদ করছে, ই বিন্দুতে এসি কে ই বিন্দু ছেদ করছে, অর্থাৎ ডি রেখাটা এবি এবং এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করছে। এর চেয়ে বেশি কিছু আমাকে করতে বলে নাই, আমি এর চেয়ে বেশি কিছু করলাম না। এটি হচ্ছে আমাদের ক নম্বরের প্রশ্নের জবাব। আশা করি সবাই বুঝে গেছো। ক নাম্বারটা শেষ, আমরা এটা মুছে ফেলতেছি। এবার আসো খ নম্বর প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্ন খুবই মনোযোগ দিয়ে শোনো কি বলতেছে। খ নম্বরের লেখার মধ্যে প্রমাণ করে যে এবি অনুপাত এডি ইকুয়াল এসি অনুপাত এই। দেখো তো, এখানে নতুন কোনো তথ্য দেওয়া নাই, তার মানে উদ্দীপকের তথ্যটাকে ব্যবহার করে এটা প্রমাণ করতে হবে। তাই আমরা বিশেষ নির্বাচন দিয়ে লিখব বিশেষ নির্বাচন। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল ডিই রেখা এবি ও এসি কে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করে।
এটা উদ্দীপক ছিল, আমি উদ্দীপকটাই লিখছি, নতুন কোন তথ্য এখানে লিখে নেই। জাস্ট এবার বলবো যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে এবি অনুপাত এডি ইকুয়াল এসি অনুপাত এই, এটা আমাকে প্রমাণ করতে হবে। এবার আসো আমি এটার আলোকে চিত্র অঙ্কন করি। খেয়াল করে দেখো, আমি একটা চিত্র অঙ্কন করলাম, নাম দিচ্ছি এবিসি ত্রিভুজ। সবাই আশা করি দেখতে পাচ্ছ। উদ্দীপক বলছে যে বিসি বাহুটা আছে এটা সমান্তরাল করে একটা রেখা অঙ্কন করতে। আমি রেখা অঙ্কন করতেছি, দেখো নিজের, যেহেতু আমি স্কেল ব্যবহার করতেছি না, হাতে অঙ্কন করতেছি, তোমরা তোমাদের স্কেল ব্যবহার করে সমান ডিস্টেন্সে একটা রেখা অঙ্কন করবে। নাম দাও ডিই রেখা। এবার দেখো এইটুক ছিল উদ্দীপক, উদ্দীপকের আলোকে আমি চিত্রটা অঙ্কন করছি। এবার আমার যেটা প্রমাণ করতে হবে সেটার দিকে আমরা একটু খেয়াল করি। এবি অনুপাত এডি, এই এবি অনুপাত এডির জন্য আমাকে দুইটা রেখা এখানে নতুন করে অ্যাড করতে হবে। একটা হচ্ছে বিই রেখা আর একটা হচ্ছে ডিসি রেখা। ভালো করে খেয়াল করো, এই দুইটা বাড়তি করছি না আমি, এই কথাটা আমরা অঙ্কনে বলে দিব। অঙ্কন মনে রাখবে, চিত্রের নতুন কোন তথ্য সংযোজন করার ক্ষেত্রে সে তোমাকে অঙ্কনে সেটা বর্ণনা করে বলে দিতে হবে। আমি অঙ্কনে এসে বলতেছি কি বিসি ও বিই যোগ করি, এই যে যোগ করে দিলাম। এবার আসো প্রমাণে যাচ্ছি। প্রমাণ খুব ভালো করে খেয়াল করো, প্রমাণের জন্য আমি বুঝার স্বার্থে এই লাইনটাকে আপাতত মুছে ফেলতেছি। এটা ছোট একটা ব্যাখ্যা দিই। দেখো আমি একটা ব্যাখ্যার জন্য একটা ত্রিভুজ নতুন করে অঙ্কন করছি, নাম দিচ্ছি পি কিউ আর। এটা ত্রিভুজ কিউ আর এর মধ্যে যে কোনো একটা জায়গায় একটা বিন্দু ধরে নাও, বুঝার জন্য ধরে নাও, আমি নাম দিচ্ছি ও বিন্দু। তাহলে ওপি যোগ করি। আচ্ছা তোমাদের কাছে প্রশ্ন আমার, এই যে রেখাটা অঙ্কন করছি, এই বাহুটা এই দুটা ত্রিভুজের সাধারণ বাহু না? আর এটাকে যদি আমরা লম্ব চিন্তা করি, তাহলে এখান থেকে যে লম্বটা আনছি, এই লম্বটা দুইটা ত্রিভুজ জন্য সমান লম্ব বলতে পারি না? যদি সমান হয় তাহলে একটা থিওরি আছে। থিওরিটা কি, যদি দুটি ত্রিভুজের উচ্চতা একই হয় তাহলে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ এই দুইটা, এটা আর এটার ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের জন্য একটু লিখতেছি ভাবে পি কিউ ও ক্ষেত্রফল। এবং এই আরেকটা ত্রিভুজ যেটা আছে সেটার জন্য আমরা একটা লিখতেছি পি ও আর। দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল তাদের ভূমির সমানুপাতিক। যদি ভূমি এটার বেলা এটা হয় তাহলে কিউ ও সমানুপাতিক হবে। সেম ভাবে এটার বেলাও কি হবে, ও আর সমানুপাতিক। এই লজিকটা কি আশা করি সবাই বুঝে গেছে। তাহলে এই জায়গায় যদি আমি সমানুপাতিকটা সরাই দিয়ে সমান লিখি, এইভাবে করে লিখি, আশা করি কার কোনো আপত্তি থাকার কথা না। এটা একটা ডিটেইলস বর্ণনা আছে, আমি ওদিকে গেলাম না। তাহলে আপাতত সমানুপাতিকের বিষয়টা একটু বুঝো। ক্ষেত্রফল দুইটার অনুপাত, তাদের ভূমির অনুপাত সমান। এই দুইটা ত্রিভুজের মধ্যে ভূমি হচ্ছে, এই ত্রিভুজের বেলায় এটা, এই ত্রিভুজের বেলায় হচ্ছে এটা। তাহলে আমি এটাকে যদি এইভাবে সরাই দিই, ভালো করে খেয়াল করো, পি কিউ আর ও, এইটা আর এটা একই না? আমাদের চিত্রটার সাথে এবার একটু মিলা, এইটুকু একটু মুছে দিই। দেখো তো এই দুটো ত্রিভুজ উচ্চতাটা এইটার মতো কিনা? তাহলে আমি এই থিওরিটা এখানে অ্যাপ্লাই করতে পারি। কিভাবে লিখবো? প্রমাণে এসে দেখো দুইটা ত্রিভুজ আমি দেখতে পাচ্ছি, একটা একটা, দুইটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের উচ্চতা একই ডিই না? যদি আমরা উচ্চতা বলি, লিখবো ত্রিভুজ এ ডি ই ও, ত্রিভুজ বি ডি ই এর একই উচ্চতা। একই উচ্চতা কত? ডিই বলতে পারি। সুতরাং এই থিওরিটা আমি যেটা বুঝাইলাম সেটার আলোকে এই ত্রিভুজের ভূমি যদি এটা হয়, এই ত্রিভুজের ভূমি যদি এটা হয়,
তাহলে তাদের মধ্যে সম্পর্ক হবে এরকম। দেখো এই ত্রিভুজের বেলায় ভূমি কত এডি, আর এই ত্রিভুজের বেলায় ভূমি কত বিডি বা বিবি, আমরা বিডি বলবো। লিখে দিব সূত্রটা, যেহেতু একই উচ্চতা বিশিষ্ট ত্রিভুজ দ্বয়ের ক্ষেত্রফল তাদের উচ্চতা ভূমির সমানুপাতিক, তাদের ভূমির সমানুপাতিক। এই একটা সূত্রকে ব্যবহার করে মতো লেখা হয়েছে। ভালো করে খেয়াল করো, দুইটা ত্রিভুজ, এই যে দুইটা ত্রিভুজ তাদের উচ্চতা যদি ডি হয়, একই ডিস্টেন্সে থাকে, তাহলে এই ত্রিভুজের ভূমি আর এই ত্রিভুজের ভূমির অনুপাত সমান হবে। ক্ষেত্রফল অনুপাত ভূমি অনুপাত সমান হবে, এটাই আমরা এখানে লিখছি, রেখে দিলাম। আবার এবার যে আরেকটা দাগ ছিলাম, আশা করি তোমাদের মনে আছে, দাগটা আমি আবার নিয়ে আসতেছি। এই দাগটা দিকে এবার খেয়াল করো, এটাকে এবার মুছে দিই, বোঝার জন্য আমি মুছে দিচ্ছি। দেখো তো এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ না আগের মতোই। এটা যদি আমি বাদ দিই, তাহলে দেখো তো এই দুটো ত্রিভুজের মধ্যে এটাকে যদি আমরা উচ্চতা বলি, তাহলে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল এর অনুপাত এই দুটো ত্রিভুজের ভূমির অনুপাতের সমানুপাতিক হবে। সেম থিওরি। তাহলে আমরা লিখতেছি কি, আবার ত্রিভুজ এডিই ও ত্রিভুজ নাম হচ্ছে কি সিডিই। ত্রিভুজ সিডিই এর একই উচ্চতা, একই উচ্চতা ডিই। দেখা যাচ্ছে কিনা? তাহলে দেখো এখানে এসে লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এডিই বাই ত্রিভুজ সিডিই, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল তাদের ভূমি। এই ত্রিভুজটার বেলায় ভূমি হচ্ছে এটা, এই ত্রিভুজটার বেলায় ভূমি হচ্ছে এটা। এই দুইটা ভূমির অনুপাতও কি হবে? সমান হবে। কিভাবে লিখবো আমরা? এই দুই বেলায় এই আর সিডি এর বেলা হচ্ছে সিই, দুইটা অনুপাত পাইছি। এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে রেখে দিই, এটাকেও একটা সমীকরণ দিয়ে রেখে দিই। এটার বেলায় একই থিওরি, তাই আমি এখানে সাইড নোট দিয়ে লিখতেছি ওই। তোমরা লিখে দিবে, আমি জাস্ট ওই লিখছি, মানে এই লেখাটাই, এটা বোঝানোর জন্য। বাকি লাইনের দিকে এবার আসি এই জায়গায়। কিন্তু খেয়াল করে দেখো, এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা আর এইভাবে আঁকলে আরেকটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না? ভালো করে খেয়াল, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা দুইটা ত্রিভুজ, তাও আমি নাম বলতেছি, ত্রিভুজ বিডিই সমান সমান ত্রিভুজ সিডিই। এই দুটো ত্রিভুজ, একটা এইটা আর একটা এইটা। আবার খেয়াল করো, এই যে একটা দেখতে পাচ্ছ, এটা এটা মুছে দিচ্ছি, আর একটা ত্রিভুজ এটা না, এই দুটো ত্রিভুজকে লিখছি। দেখো এই দুটো ত্রিভুজ সমান হবে। প্রশ্ন করতে পারে কেন সমান হবে, এটা একটা যুক্তি আছে। যুক্তিটা দেখো, যেহেতু বিসি ভূমির উপর একই, লিখি একই ভূমি বিসি ও সমান্তরাল যুগল বিসি ও ডিই এর মধ্যে অবস্থিত। এটা বুঝছো কিনা দেখো। আবার খেয়াল করে, এই যে বিসি ভূমিটা, এটার উপর তারা অবস্থান করতেছে ত্রিভুজ এক। তারপর আবার তারা কি সমান্তরাল যুগল বিসি ও ডি এর মধ্যে অবস্থিত। যেহেতু একই জায়গার মধ্যে দুজন অবস্থিত, এই যে দুজন এইভাবে একজন উপস্থিত,
এটা মুছে দিলে আবার আরেকটা ত্রিভুজ এটা উৎপন্ন হচ্ছে না, সীমানা কিন্তু এক জায়গায়। এটা যদি বিসি বলি, বিসির উপর দোনোটা ত্রিভুজ দাঁড়িয়ে আছে। এরপর দেখো আরেকটা আছে কি, ডি রেখা আছে না, ওটা সমান্তরাল। এই দুটো সমান্তরাল রেখার মধ্যে তারা অবস্থান করতেছে, তা তো বক্সের বাইরে যেতে পারতেছে না, তাহলে তাদের উচ্চতাও কি সেম হচ্ছে না? অবশ্যই উচ্চতাও সেম হচ্ছে। তাই তাদের ক্ষেত্রে এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রফলের হিসেবে সমান হবে, তাহলে আমরা সমান বলতে পারি। এই যুক্তি শেষ। এবার খেয়াল করো, তাহলে এটা যদি সমান হয়, এই দুটোর দিকে তাকাও, আমরা এই জায়গায় এসে এইটা সমান সমান এটা লিখতে পারতেছি। তাহলে লিখতে পারি ত্রিভুজ ABE বাই ত্রিভুজ BDE। এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি লিখলাম। নিচের দিকে দেখো আরেকটা ক্ষেত্রফল আছে, যেখানে ADE আছে, নিচে আছে কত CDE। এই যে দুইজন সেম, এই যুক্তিতে সেম, আমি তাই লিখলাম। এবার দেখো তো আমাদের আনসারের মধ্যে ADE BDE নিয়ে কোনো কথা আছে? নাই, ADE অংশটা আছে, তাই তো। আমরা এখানে এসে কি করতে পারি, এদের বদলে দেখো এই জায়গা দিয়ে দেখো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই জায়গায় এসে এটার বদলে আমরা এটা লিখতে পারি কিনা দেখো তো। নিশ্চয়ই লিখতে পারি AD বাই BD সমান চিহ্ন, এই সমান চিহ্ন, AD এর জায়গায় এই যে দ্বিতীয় A বাই CE লিখতে পারি। কোথা থেকে লিখছি সেটা আমরা উল্লেখ করেছি 1 নং এবং 2 নং সমীকরণ থেকে। এই যে 1 নং ও 2 নং হতে। আশা করি এটুকু সবাই বুঝে গেছো। এরপর যেটা আমাদের করণীয়, দেখো প্রশ্নের দিকে তাকাও, প্রশ্নের অনুপাতের পরে কি লেখা? AB লেখা। আগে কি লেখা? AB লেখা। আমার কাছে তো AB নাই, কিন্তু AB কে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সে অনুপাতের পরে আছে। আর আমরা জানি যদি আমি A অনুপাত B লিখি, এটাকে ভাগ আকারে লিখলে প্রথমটা উপরে, অনুপাতের পরেরটা নিচে বসে। সেই যুক্তিতে AB তে থাকার কথা নিচে, আমি লিখছি উপরে। কেন? মান এভাবেই ছিল। এবার আমরা কি করতে পারি, এটাকে উল্টাই দিতে পারি। তাহলে নিচেরটা উপরে চলে আসতেছে, উপরেরটা নিচে চলে যাচ্ছে, অর্থাৎ লব হর হচ্ছে হর লব হয়ে যাচ্ছে। সেম কাজটা ডান দিকেও হবে, কারণ বিপরীতকরণ করো, যোজন বিয়োজন করো, যাই করো না কেন উভয় পক্ষে হয়। এটা আমরা লিখে দিব বিপরীতকরণ করি। এটুকু তো আশা করি সবাই বুঝে গেছো। আমাদের জায়গা সংকট, আমরা এদিকে চলে আসি। এই লাইন কয়েকটা মুছে দিচ্ছি। এরপরে দেখো এই লাইনটাকে আমি আবার এখানে লিখতেছি তোমাদের বোঝার স্বার্থে। BD বাই AD ইকুয়াল CE বাই AE। দেখো এই জায়গায় দেখো আমরা যোজন করতে পারি BD প্লাস AD, এখানেও যোজন করলে CE প্লাস AE। যোজন মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা যোগ, উপরে। এই একই কাজ ডানও হবে বামও হবে, অর্থাৎ উভয় পক্ষে হবে। আমি সেই কাজটাই করছি। দেখো নিচেরটার কোনো পরিবর্তন হয়নি, নিচেরটা যেভাবে আছে। এটা তো শুধু যোজন, আমি বিয়োজন করি নাই, যোজন করছি। তাই দেখো উপরেরটার সাথে নিচেরটা উপরে যোগ আকারে বসছে। এখানেও সেম ঘটনা। এবার দেখো তো BD আর AD যোগ করো, BD বাহুটা আর AD বাহুটা, এই দুইটা বাহু মিলে পুরো AB বাহুটাই তো আসে। এই কথাটাই আমরা এখানে লিখবো AD, নিচে AD ঠিক থাকবে। সেম ভাবে এই বাহুটা আর এই বাহুটা যোগ করে তো পুরো এই বাহুটাই আসে, অর্থাৎ AC বাহু আসে। তাই আমরা লিখবো উপরে AC। দেখো CE প্লাস AE মানে পুরো AC বাহুটা, আর এই ঠিক থাকবে। এই অবস্থায় যদি আমরা অনুপাত আকারে লিখি, তাহলে লিখতে পারি AB অনুপাত AD। সেম এখানেও AC অনুপাত AE। দেখো তো এটাই তো মনে হয় আমাদের প্রশ্নের সলিউশন, স্পষ্ট দেখা যাচ্ছে তাই না? আমরা বলতে পারি এটাই প্রমাণিত।
এটাকে আমরা বলতে পারি প্রমাণিত। আচ্ছা, আমরা যেটা গ নাম্বার নিয়ে করবো, দেখো গ নাম্বারের জন্য আমরা লিখবো বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনে উল্লেখ করব বিশেষ নির্বাচন। এখানে একটা তথ্য দেওয়া আছে, দেখো এই প্রমাণটার জন্য তথ্যটা আমার লাগবে বিসি বাহুর সমান্তরাল ডি, তার মানে এই দুজন সমান্তরাল, কার? বিসি বাহুর সমান্তরাল ডি। এই কথা লিখবো, যেহেতু বিসি সমান্তরাল ডিই, সেহেতু ত্রিভুজ ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ এডিই সদৃশ এবং তাদের অনুরূপ বাহু বিসি ও ডিই প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ এডিই সমান সমান বিসি স্কয়ার অনুপাত ডিই স্কয়ার। এটা আমরা একটু বুঝে নিব, আমি লিখে ফেলছি আগে বোঝার সুবিধার্থে। দেখো প্রশ্ন দিয়ে খেয়াল করি, আমি একটা ত্রিভুজ নিছি এবিসি, সমান্তরাল বাহু নিছি ডিই। এবার এই কথাটার ব্যাখ্যাটা বুঝে নাও। বলছে যেহেতু বিসি এবং ডিই সমান্তরাল, এই বাহুটা যদি সমান্তরাল, তাই এই ত্রিভুজটা এবং পুরো ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ সদৃশ হবে। কেন হবে এটা ব্যাখ্যা আস্তে আস্তে করে আসবে, তখন তুমি ক্লিয়ার হতে পারবা। তাহলে এই ত্রিভুজ এবং বড় ত্রিভুজ, ছোট ত্রিভুজ এবং বড় ত্রিভুজ সদৃশ। এখানে আরেকটা কথা হচ্ছে তাদের অনুরূপ বাহু। এই দুইটা ত্রিভুজের জন্য দেখো অনুরূপ বাহু কিন্তু ডিই বাহুটা এবং বিসি বাহুটা, এই দুইটা বাহু অনুরূপ বাহু। ওকে, এবার আমরা প্রমাণ করতে যাব ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ এডিই ইকুয়াল বিসি স্কয়ার ইকুয়াল ডিই স্কয়ার। অঙ্কনে যাব আমরা। অঙ্কনে আমার কি কি লাগবে সেটা আমি একটু পরে লিখবো, বোঝানোর জন্য একটু পরে লিখবো। এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো, তুমি যখন ক্ষেত্রফলকে নিয়ে আলোচনা করবে, ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে, কমপক্ষে ত্রিভুজের বেলায় 4টা সূত্র আছে। আমরা এই জায়গায় এসে সমকোণী ত্রিভুজ নিয়ে চিন্তা করতে পারি। কেন? অন্য ত্রিভুজের সূত্রগুলো তুমি এখানে অ্যাপ্লাই করতে পারতেছো না, কেন? মান তোমার কাছে নাই। তাহলে সেখানে লম্ব ভূমি উচ্চতা যে ব্যবহারটা, বিশেষ করে হাত গুণ ভূমি গুণ উচ্চতা, এটা আমরা এখানে ক্রিয়েট করতে পারি কিনা সেটা আমরা একটু দেখি। আমি একটা রেখা অঙ্কন করি উপর, এখান থেকে লম্ব আকারে টানছি। এই যে লম্বটা টানছি নাম দিচ্ছি এজি লম্ব। এই এজি লম্বটা বি কে এইচ বিন্দুতে ছেদ করছে এবং বিসি কে জি বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা লম্ব রেখা পাইছি। এই কথাটাই আমরা এখানে বলবো, অঙ্কনে এসে এবার বলতে পারি বিসি বাহুর উপর এজি লম্ব টানে যা ডিই কে এইচ বিন্দুতে এবং বিসি কে জি বিন্দুতে ছেদ করে। আমরা আরো চাইলে ধরে নিতে পারি, যেমন এইচটাকে পি ধরে নিতে পারি, বা স্মল এইচ ধরতে পারি, স্মল এইচ। এই বাহু পুরাটাকে স্মল এইচ, এইচ বাহুটাকে পি ধরতে পারি। আমাদের সুবিধার জন্য ধরো আমার কি, এই কথাটা আমরা এখানে বলে দিব। ধরি এজি ইকুয়াল এইচ এবং এইচ ইকুয়াল পি ধরে নিচ্ছি আমরা। এবার প্রমাণে চলে আসি। প্রমাণে দেখো বড় ত্রিভুজটার নাম এবিসি ত্রিভুজ, তাই তো লিখবো ত্রিভুজ এবিসি সমান হাত গুণ ভূমি কত হবে? বড় ত্রিভুজের বেলায় ভূমি কিন্তু কত হবে? বিসিটাই তো ভূমি হবে, এই কথা লিখবো বিসি। আর উচ্চতা হিসেবে কত পাচ্ছি আমরা? এজি।
এখানে চাইলে আমরা লিখতে পারি হাফ বিসি ইন্টু এইচ এর বেলায় আমরা লিখতে পারি এইচ, এখানে বিসিটা লিখে দিই, এই যে এইচ। লিখে দিচ্ছি ত্রিভুজের ক্ষেত্রফল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। আমরা এই সূত্রটাকে মূলত ব্যবহার করছি, কেমন? আবার বা এবং দিয়ে লিখতে পারো এবং। এবার দেখো তো, একটু বাদ দাও, এই ত্রিভুজটার বেলায় দেখো তো সেম সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি কিনা। ত্রিভুজ ADE, হাফ ভূমিটা কত এখানে DE ভূমি, উচ্চতা কত AH, যেটাকে আমরা লিখতে পারি হাফ গুণ DE ইন্টু A। সূত্রটা একই সূত্র। এবার তোমরা প্রশ্ন করতে পারো আপনি ABC নিয়ে কেন কথা বলছেন, AD নিয়ে কেন কথা বলছেন। প্রশ্ন দিয়ে তাকায় দেখো, তাদেরকেই তো আমার প্রমাণ করতে হচ্ছে, তাই আমি তাদের ক্ষেত্রফল রেডি করছি, কারণ এটা ছিল ক্ষেত্রফলের প্রশ্ন, তাই ক্ষেত্রফলটা রেডি করে নিছি। ওরা কি আকারে আছে, অনুপাত মানে তো আমরা বুঝি ভাগ আকারে আছে, তাই না? আমরা এখানে সেই কাজটাই করব। সুতরাং ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ADE ইকুয়াল, জাস্ট মানটা বসাই দেব, এটা ছিল হাফ, এই যে হাফ। হাফ হাফের জায়গায় আছে, বিসি জায়গায় বিসি, আর এখানে ছিল এইচ, এই সেই এইচ, হাফ ইন্টু এইখানে ছিল ডিই, এই সেই ডিই, আর এখানে ছিল পি, এই সেই পি। এই জায়গায় ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি, এই জায়গায় কাটাকাটি যাচ্ছে, দেখো হাফ উপরের হাফ নিচের হাফ কাটে শেষ, আর যায় না। তাই সেক্ষেত্রে আমরা দুইটা আইটেম দেখতেছি, এখানে বিসি বাই ডিই ইন্টু এইচ বাই পি লিখতে পারি কিনা, এটা রেখে দিলাম, কেমন? এরপর দেখো আমাদের এই জায়গায় যে সলিউশনটা ছিল সেখানে বিসি স্কয়ার ছিল আর ডি স্কয়ার ছিল, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি বিসি ডি ঠিক আছে, বাট স্কয়ার নাই। আবার এখানে এসপি আছে, তাহলে এস এবং পি এর জায়গায় বিসি বাই ডিই আসবে। তাহলে আমরা এটার জন্য কি করতে পারি, আমরা একটু এই জায়গায় আবার নতুন করে আসতে পারি। দেখো তো আমি মুছে দিচ্ছি, এই ত্রিভুজটা দিয়ে খেয়াল করো, এটা পুরোটা একটা ত্রিভুজ, তার মধ্যে আবার দেখো ভিতরে আরেকটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ পাচ্ছি। এই দুটো ত্রিভুজ নিয়ে আমরা কথা বলবো। আবার ত্রিভুজ এবিজি ও ত্রিভুজ এডিএইচএ, তুমি কি কি মিল পাচ্ছ? এই কোণটা ভালো করে খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা একই কোণ, অনুরূপ কোণ বলতে পারি আমরা এখানে। এতএ ডি কোণ, ডি কোণটা আগে লিখি, সমান ডি কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে, আমরা জানি সমান্তরাল রেখা, এই যে কোণটা রেখা নিচ্ছি, সমান্তরাল দুটো রেখা নিচ্ছি, দেখো সব সমান্তরাল, এইগুলো সব সমান্তরাল। তাহলে মনে রাখবে এইখানে যে কোণগুলো উৎপন্ন হবে সবগুলো সমান্তরাল উৎপন্ন হবে। সেই থিওরি দিয়ে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ হয়ে গেছে। এবার দেখো তো এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে কিনা। তাহলে এই দুইটা কোণ সমান সমকোণ হিসাবে লিখতে পারি জি কোণ ইকুয়াল এইচ কোণ, অঙ্কন অনুসারে লিখতে পারি অনুসারে। তাহলে আরেকটা কোণ আছে না, এটা হচ্ছে অবশিষ্ট কোণ। দেখো এই কোণ এই বড় ত্রিভুজটার বেলায় যা, ছোট ত্রিভুজটার বেলায় তা একই, অর্থাৎ এই হচ্ছে অবশিষ্ট কোণ। আশা করি এটা বুঝে গেছে, দুইজনের একই কোণ বা সাধারণ কোণ বলতে পারো, আমরা অবশ্যই সাধারণ কোণ লিখে দিই, সাধারণ কোণ। তিনটা কোণ মিলে গেছে না। অনুপাতের আলোচনায় মনে রাখবে সব সময় সদৃশ কোণের আলোচনা হবে, যেখানে অনুপাত সেখানে সদৃশ কোণ। এবার দেখো আমরা তিনটা কোণ মিলাইতেছি, সদৃশ কোণের বেলায় তিনটা কোণকেই মিলাইতে হয়, এখানে কোনো বাহুর আলোচনা আসবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং ত্রিভুজ এবিজি ও ত্রিভুজ এডিএইচ সদৃশ কোণী।
এইবার খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা খুব দরকারি কথা, মনে রাখবেন, না পড়ে না শিখে না দেখে আমরা 6টা লাইন পারি। 6টা লাইন পারি। এই 6টা লাইন দেখো, 6টা লাইনের অলরেডি আমরা 1 2 3 4 5টা লাইন শেষ করে ফেলছি। এখানে এসে জাস্ট অনুপাতটা লিখবো। সদৃশ কোণ যখন আসবে তখন বুঝতে হবে অনুপাত আসবে। কি অনুপাত? অতিভুজ বাই অতিভুজ, লম্ব বাই লম্ব, ভূমি বাই ভূমি, অর্থাৎ অতিভুজ অনুপাত, লম্বের অনুপাত, ভূমির অনুপাত, এই 3টা অনুপাত সমান হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং একটু এই জায়গায় নিয়ে এইখানে লিখতেছি, এই দুটো ত্রিভুজের বেলায় দেখো তো, বড় ত্রিভুজের বেলায় অতিভুজকে এবি, এবি অনুপাত ছোট ত্রিভুজটা, বড় ত্রিভুজের বেলা ছিল অতিভুজ এবি, ছোট ত্রিভুজের বেলা হচ্ছে অতিভুজ এডি, এই যে এডি ইকুয়াল, এই বড় ত্রিভুজটার বেলা যদি ভূমি এটা হয়, ছোট ত্রিভুজটার বেলায় ভূমি হচ্ছে এটা, অর্থাৎ বিজি বাই ডিএইচ। অনুপাত আকারে লিখি আমরা আপাতত, বিজি অনুপাত ডিএইচ সমান সমান, লম্বর বেলায় বড়টার বেলায় হচ্ছে এজি অনুপাত ছোটটার বেলায় হচ্ছে AH। আমরা জানি অনুপাত মানে কি? ভাগ। তাহলে AB বাই AD ইকুয়াল BG বাই DH ইকুয়াল AG বাই AH। এখন 3টা অনুপাত আমার সামনে আছে, আমি কোন অনুপাতগুলো ব্যবহার করব, কোনটা আমার প্রয়োজন? প্রশ্নের দিকে তাকিয়ে দেখো, প্রশ্নে তোমার BC এবং H, DE এবং P প্রয়োজন। তাহলে এটা কারা কোথায় আছে দেখো, 3জনের মধ্যে তারা কোথায় দেখো, 3জনের মধ্যে যদি তুমি তাকায় দেখো, এখানে BC এর আলোচনা আছে কিনা দেখো, ভূমি কোথায় আছে, DH ভূমি, BG ও ভূমি, এই যে ভূমি, দেখো তো ভূমিটা বড় হোক ছোট হোক, ভূমি ভূমি, ভূমি কখনো চেঞ্জ হয়ে যাবে, ভূমি লম্ব হবে না, উচ্চতা হবে না, ভূমি ভূমি। তাহলে এটাকে যদি আমরা এভাবে লিখি বা সুতরাং দিয়ে লিখি, BG বাই DH ইকুয়াল, এই জায়গায় দেখো AG কেন প্রয়োজন আমাদের, আমাদের এখানে AG হচ্ছে উচ্চতার সাথে সম্পৃক্ত, যেখানে আমাদের HP হচ্ছে উচ্চতার সাথে সম্পৃক্ত, তাই আমরা এখানে AG বাই AH কে নিয়ে আলোচনা করব। এটার আলোচনা আপাতত দরকার নাই, প্রয়োজন পড়ে নাই বলে আমি এটাকে নিয়ে আলোচনা করতেছি না। এবার আসলে এই জায়গায় সেটা করতে আমরা লিখতে পারি কিনা, BG কে আমরা লিখতে পারি BC আর DH কে আমরা লিখতে পারি DE, কারণ এটা ছিল ভূমি। ভূমি ছোট করো বড় করো, ভূমি ভূমি থাকবে, ভূমি চেঞ্জ হবে না। আমার দরকার ভূমিকে, এইটা এখানে ভূমি পেয়ে গেছি, সমান সমান AG জায়গায় আমরা কি লিখতে পারি H, আর AH জায়গায় আমরা লিখতে পারি P, এটা আমরা ধরে নিয়েছিলাম, সেটাই আমি এখানে লিখছিলাম। দেখো এখানে ধরে দেওয়া ছিল, সেটাই আমি এখানে লিখছি। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে এই মানটা এখানে বসিয়ে দেওয়া। এটাকে তুমি চাইলে একটা সমীকরণ দিতে পারো, 1 নং সমীকরণ দিতে পারো। 1 নং সমীকরণ হতে পারে ত্রিভুজ ABC বাই ত্রিভুজ ADE ইকুয়াল, দেখো BC এর জায়গায় BC আছে, D এর জায়গায় DE আছে, HF বাই P এর জায়গায়, এই যে H বাই P এর জায়গায় আমরা কি লিখব, BC বাই DE। পরের লাইন বা এখানে লিখতে পারো চাইলে BC স্কয়ার বাই DE স্কয়ার। দেখো আমরা যেটা আমাদের টার্গেট ছিল সেটা চলে আসছে, অনুপাত মানে ভাগ তোমার জানোই, তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং, দেখা যাচ্ছে কিনা দেখো তো, সুতরাং ত্রিভুজ ABC অনুপাত ত্রিভুজ ADE সমান সমান BC স্কয়ার অনুপাত DE স্কয়ার। অবশেষে আমরা শেষ পর্যন্ত চলে আসছি, দেখো প্রমাণে আমরা হুবহু মিলাইতে পারছি, প্রমাণ হয়ে গেছে। এখানে আমরা লিখে দিই জাস্ট প্রমাণিত। আমার মনে হয় তোমরা ধৈর্য ধরে অনেক কষ্ট করে অনেক শ্রম দিয়ে আমার সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওগুলো শেয়ার করে দিবে, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। যদি এতেও কিছু উপকৃত হয়, যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে, পরীক্ষা ফেল করতে পারে, অন্তত এই ভিডিওগুলো দেখে তারা অন্তত জীবনে সাইন করতে পারবে, পাস তো করতে পারবে।